Hello viewers, thank you for watching the video. আমি ওয়াদুদ ফ্রম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো দ্যাট ইজ অল অক্সিলারি ভার্বস। দ্যাট মিনস আপনি যদি ইংরেজি শিখতে চান আপনার প্রত্যেকটা অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা মানুষ যদি ইংলিশ শিখতে চায় তার প্রথম অল অক্সিলারি ভার্বস এবং অল মডেল ভার্বস এর ব্যবহার সম্পর্কে তার ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি এই প্রত্যেকটা ধারণা আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইজিলি লিখতে পারবেন, যেটা আপনার মনে চিন্তা আসবে সেটাই আপনি লিখতে পারবেন। বাট ইফ ইউ ডোন্ট নো দ্য রুলস অফ অল অক্সিলারি ভার্ব, যদি অল অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনার ধারণা না থাকে, প্রত্যেকটা ব্যবহার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি কখনোই অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন না। শুধু মুখস্থ করে আপনার কখনোই শেখা সম্ভব নয়, আপনার ক্রিয়েটিভভাবে শিখতে হবে। তো আপনাদের জন্য আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে সব ধরনের অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্বসের ব্যবহার ইন ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং। ইংরেজি স্পিকিং ও রাইটিং করতে এটা আপনাদের 100% কার্যকরী করবে। এবং আজকে পার্ট 1 যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফেসবুকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে আই ক্যান মেক মাই আইডেন্টিটি, সবাই আমাকে চিনে এবং জানে যে আমি আপনাদের জন্য কষ্ট করতেছি। তো লেটস গেট স্টার্টেড। আসলে আপনাদের জন্য কি প্র্যাকটিস করবেন সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রত্যেকটার ব্যবহার আমি প্রত্যেক দিন 2টা করে অক্সিলারি ভার্বের ব্যবহার পার্ট বাই পার্ট আমি দিয়ে যাব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। দেখবেন পাশে একটা বেল আইকন আছে ঘন্টার মতো, সেটার মধ্যে চাপ দিয়ে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। ওকে গাইস, লেটস গেট স্টার্টেড। আপনারা কী প্র্যাকটিস করবো দেখেন। আমরা সবাই জানি আমাদের বাস্তব জীবনে অ্যামিজারের অনেক ব্যবহার আছে। তো অ্যামিজারের কী ব্যবহার আছে আমি এইটুকু শুধু আপনাকে দেখাই। অ্যামিজার হয় বা আছে এর অর্থ না বললেও হবে, এর অর্থ না বললেও চলে। যদি বাক্যে কাজ না থাকে মানে ভার্ব না থাকে তখন আপনাকে অ্যামিজার ব্যবহার করতে হয়। তাহলে অ্যামিজার একটা ব্যবহার পাইলেন যে অ্যামিজার নিজেই যদি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আবার অনেক সময় দেখা যায় অ্যামিজার পর ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আমি পিকনিকে যাইতেছি, আই এম গোয়িং টু পিকনিক। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি লাঞ্চ করতেছি, আই এম হ্যাভিং লাঞ্চ। তো ভার্বের সাথে আইএনজি। তাহলে অ্যামিজার কখনো ভার্ব হিসাবে ব্যবহার হয়, কখনো বা অ্যামিজারের পর ভার্বের সাথে আইএনজি। তো কেন আইএনজি হয় সেটা নিয়ে আমি আলোচনা করবো আজকে। এই দুইটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো। অ্যামিজার কেন ভার্ববিহীন ব্যবহার হয় এবং অ্যামিজার কেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়। এর পরবর্তী আপনারা জানবেন অ্যামিজার কখন পিপি হয়। পিপি মানে হচ্ছে ভার্বের 3 ফর্ম। দ্যাট মিনস ভার্বের যে 3 নম্বর ফর্মটা আছে, প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট পার্টিসিপল, সেটা হচ্ছে পিপি দিয়ে আমি এখানে সংক্ষিপ্ত ইউজ করছি। এর মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর যে রূপটা থাকে। তো এই অ্যামিজার পিপি থাকলে বাংলাতে কী ব্যবহার করবেন? এইটা অ্যামিজারের সাথে বিং, এরপরে ভার্ব না থেকে অ্যাডজেক্টিভ বা নাউন যেটাই থাকুক সেটা কেন হয়। এম বিং, ইজ বিং, আর বিং কেন হয়? এম বিং, ইজ বিং, আর বিং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল কেন হয়? এম এর সাথে কেন টু হয়? এম টু, ইজ টু, আর টু কেন হয়? আবার কেনই বা এম টু বি, ইজ টু বি, আর টু বি হয়? একইভাবে ওয়াজ ওয়ারের ব্যবহার কেন করবেন? শুধু ওয়াজ ওয়ার যেখানে কোনো ভার্ব থাকবে না, ওয়াজের সাথে ভার্বের সাথে আপনাকে দিতে হবে আইএনজি। অ্যামিজার ভার্ব আইএনজি বলতে মনে রাখবেন ভার্বের সাথে, সরি এখানে লেখা যাচ্ছে না, যাক ওয়াজ ওয়ার আইএনজি বলতে বুঝবেন ভার্বের সাথে আইএনজি। কেন ওয়াজ বিং ওয়ার বিং হবে? ওয়াজ বিং ওয়ার বিং শুধু হবে, দ্যাট মিনস সেখানে কোনো ভার্ব থাকবে না, অ্যাডজেক্টিভ থাকতে পারে। ওয়াজ বিং ওয়ার বিং পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস ওয়াজ বিং ওয়ার বিং পাস্ট পার্টিসিপল কেন হবে? ওয়াজ ওয়ার পিপি কেন হবে? ওয়াজ টু ওয়ার টু কেন হবে? ওয়াজ টু বি ওয়ার টু বি কেন হয়? এবং ওয়ার এর ইউজ ইমাজিনেটিভ অথবা আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়। দ্যাট মিনস যেই জিনিসটা দৌড়বেন তার এ টু জেড সম্পর্কে আপনি যদি ধারণা নিতে চান তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম প্রত্যেকটা হ্যাভ হ্যাজ শুধু কেন হয়? হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপল কেন হয়? হ্যাজের সাথে পাস্ট পার্টিসিপল কেন হয়? হ্যাভ কেন হ্যাভ বিন হয়? হ্যাজ বিন হয়? এভাবে দেখেন প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্ব আপনারা দেখে নেবেন। এটা পার্ট বাই পার্ট আপনারা পাবেন। সুতরাং যদি আপনারা এগুলো রেগুলার ভিডিও পেতে চান, পার্ট বাই পার্ট আমি আপনাদের জন্য তৈরি করব। দ্যাট ইজ ওয়াই প্লিজ everyone subscribe to my channels to inspire me and
to get regular updates. তাহলে দেখেন এরকম কোনো অক্সিলারি ভার্ব নাই যেগুলো আমি আপনাদেরকে দেখাইছি না, এবং প্রত্যেকটার ব্যবহার A to Z, মে কেন মে হ্যাভ হবে, মে হ্যাভ বিন হবে, মে হ্যাভ বিন পিপি হবে, মাইট কেন মাইট বি, মাইট হ্যাভ বিন, শুড কেন শুড বি, উড বি। দ্যাট মিনস আপনার যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে সবগুলো আমি এখানে তুলে ধরছি। আজকে আমি আপনাকে পার্ট 1-এ শুধু দেখাবো অ্যামিজার কেন শুধু অ্যামিজার হয়, সেখানে কোনো ভার্ব না থাকলে অ্যামিজার কেন ব্যবহার হয়, হলে তার বাংলা অর্থ কী, এবং প্রত্যেকটাকে কিভাবে নেগেটিভ করবেন, কিভাবে ইন্টারোগেটিভ করবেন, A to Z আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো গাইস, যদি ভালো লাগে এই বাইটার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেমন আমরা আজকের যেটা দেখবো, আমরা অ্যামিজার এর অর্থ কি যদি সেখানে ভার্ব না থাকে। যেমন আই এম করিম, আমি করিম, এই ক্ষেত্রে দেখেন আই অর্থ আমি, করিম অর্থ করিম, সুতরাং অ্যামিজার অর্থ না বসালে চলবে। দিস ইজ এ ব্যাগ, সেটা আমরা সবসময় ছোটো সময় দেখছি পড়ছি, দিস ইজ এ ব্যাগ, দিস ইজ এ প্যান, তাহলে এখানে এই হয় একটা কলম, তাহলে হয় অর্থ ব্যবহার হয়। এখন আমি বললাম দেয়ার ইজ এ প্যান, সেখানে একটা কলম আছে, তাহলে আছে অ্যামিজার অর্থ, আছে অর্থ হয়, আবার হচ্ছে অর্থ অ্যামিজার ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা দেখি বাংলা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, তাহলে আমরা প্রথম যে কোনো কিছু করতে চাই আমরা প্রথম লক্ষ্য করি কাজের শেষে দেখে রুল বের করতে হয়। তো কাজের শেষে দেখে যদি আপনি রুল বের করতে চান, কাজের শেষে দেখে যদি রুল বের করতে চান, দ্যাট মিনস ভার্বের শেষে দেখে রুল বের করতে চাইলে আপনাকে প্রথম চিনতে হবে এখানে কাজ কোনটা। তো দেখেন বাংলা, সেটা কোনো কাজ না, এটা একটা ভাষার নাম, দ্যাট মিনস নাউন। হচ্ছে মানে হচ্ছে এখানে কাজ নাই। অ্যামিজার আন্তর্জাতিক ভাষা, সেটাও কোনো কাজ না, সুতরাং এখানে কাজ নাই, সুতরাং হচ্ছে এটাকে ভার্ব ধরে আমরা কাজ নিব অ্যামিজার। আমরা আগেই বলছি বাক্যে যদি কাজ না থাকে, বাক্যে কাজ না থাকে তখন কাজ হিসেবে ব্যবহার করা হয়। অ্যামিজার কেন ব্যবহার করবেন, হয় বা আছে অর্থ, না বললেও হবে। যদি বাক্যে কাজ না থাকে তখন কাজ হিসেবে ব্যবহার করা হয় অ্যামিজার। কাজ হিসেবে কি ব্যবহার করবেন, এই অ্যামিজারটাকে ব্যবহার করবেন। তাহলে দেখেন বাংলা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, সবসময় দুইটা জিনিস নিয়ে কথা বলবেন, যেটাকে কোনটা আন্তর্জাতিক ভাষা, তাহলে উত্তর আসবে বাংলা। যদি ব্যক্তি থাকতো আমি প্রশ্ন করতাম আমি ভাত খাইতেছি, কে ভাত খাইতেছে, আমি, তাহলে আমি সাবজেক্ট। এখন আপনাকে মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট সাহায্যকারী নিতে হয়, যেহেতু অ্যামিজার, সুতরাং আমি বাংলার সাথে একসাথে বলে ফেলবো। তাহলে আমাকে দুইটা জিনিস একসাথে বলতে হয়, মনে রাখবেন। যদি সেখানে ভার্ব থাকতো তাহলে ভার্ব বলতাম, যেহেতু ভার্ব নাই তাহলে অ্যামিজার নিতে হবে। আমি এক কথায় যখন সাবজেক্টটা বলবো একসাথে বলে বলবো বাংলা ইজ, বাংলা ইজ। যদি দে থাকতো তাহলে বলতাম দেয়ার, হি থাকতো হি ইজ, এরকমভাবে। তাহলে বাংলা ইজ হচ্ছে আন্তর্জাতিক ভাষা, তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তাহলে দেখেন প্রথম আমি কি করছি, প্রত্যেকটা মনে রাখবেন প্রথম সাবজেক্ট এরপর সাহায্য করে দুইটা একসাথে বলবো। বাংলা হচ্ছে, তাহলে বাংলা কি হচ্ছে, আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এটাকে ইন্টারোগেটিভ করব। কি করব, ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ মানে হচ্ছে আমি বাক্যটাকে প্রশ্নবোধক করব। কিভাবে প্রশ্নবোধক করব, দেখেন জাস্ট যদি আপনি বাক্যটাকে প্রশ্নবোধক করতে চান তাহলে আপনাকে করতে হবে এই যে সাহায্যকারী ভার্বটা আছে, দেখেন আমি কি করব, এই সাহায্যকারী ভার্বটা, সাহায্যকারী ভার্ব যে এই যে সাহায্যকারী ভার্বটা আছে সেটা শুধু সবার প্রথমে বসিয়ে দেব। যেমন দেখেন আমি এটাকে ফুল কপি করলাম ইন্টারোগেটিভ করার জন্য, তাহলে আমি এখানে লিখলাম, দেখেন এইখানে বাংলাদেশ ইজ ইন্টারন্যাশনাল। এখন এটাকে আমি ইন্টারোগেটিভ করব, তাহলে আমি কি করব, এটাকে শুধু সাহায্যকারী ভার্বটাকে সবার সামনে বসিয়ে দেব। লক্ষ্য করবেন এই ইজটাকে আমি কি করলাম, সবার সামনে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, ইজ বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্নবোধক দিয়ে দেন, আলটিমেটলি এইটা হয়ে যাবে। এখন আমি ওই বাক্যটাকে আবার দেখেন, এই বাক্যটাকে আমি আবার নেগেটিভ করব। নেগেটিভ করলে আমাকে কি বলতে হবে, নেগেটিভ করলে আমি যদি নর্মাল নেগেটিভ করি সেই ক্ষেত্রে নট বসিয়ে দিলেই, সাহায্যকারীর পর নট বসিয়ে দিলে হবে।
আমি এটাকে কি করব, নেগেটিভ। তাহলে দেখেন নেগেটিভ। আমি যদি নর্মাল নেগেটিভ করি তাহলে এখানে সাহায্যকারী ভার্বের সাথে নট বসিয়ে দেবো, দেখছেন। এখন আলটিমেটলি বাংলাদেশ ইজ নট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি এটাকে ট্রান্সফরমেশনে নেগেটিভ করতাম তাহলে কি করতাম, সাহায্যকারীর পর নট বসিয়ে বিপরীত শব্দ দিতাম। আবার বোঝার চেষ্টা করেন, যদি ট্রান্সফরমেশন নেগেটিভ করতাম তাহলে সাহায্যকারী নট বসিয়ে ইন্টারন্যাশনালের বিপরীত শব্দ কি, ইজ নট ন্যাশনাল দিলে হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এইভাবে করলে। তবে আমরা নর্মালটা এখানে শিখতেছি, বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা, বাংলা কি আন্তর্জাতিক ভাষা, ইজ বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা নয় তাহলে কীভাবে বললেন বাংলাদেশ ইজ নট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে যান, ছেলেটি খুবই মেধাবী। এখন আমি লিখব ছেলেটি খুবই মেধাবী, দ্য গার্ল, দ্য ছেলেটি বলছি দ্য বয়, কাজ নাই অ্যামিজার, সুতরাং আমি দিলাম অ্যামিজার, দ্য বয় ইজ ভেরি ট্যালেন্ট, the boy is very talentful, the boy is very talentful। এখন আমি যদি এটাকে দেখেন, আমি এটাকে যদি প্রথম আমরা ইন্টারোগেটিভ করবো, এরপর নেগেটিভ করব, তাহলে দেখেন আমি দ্বিতীয় বাক্যে আমি কি করব, এটাকে ইন্টারোগেটিভ করব। আমি হুবহু লিখলাম। এখন কি করব, আমি এই সাহায্যকারী ভার্বটাকে কপি করে আমি সবার প্রথমে, আপনারা ঠিক একই কাজটা করবেন, লেখার সময় সাহায্যকারী ভার্বটাকে সবার প্রথমে, ইজ দ্য বয় ভেরি ট্যালেন্টফুল। দেখেন আমি এখন এটার প্রশ্নবোধক করলাম। তাহলে এই ইস আইটা কি হয়ে যাবে, শুধু বড় হাতের হয়ে যাবে। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে পারেন তাহলে ইজেন্ট দ্য বয় ভেরি ট্যালেন্টফুল, যদি ট্রান্সফরমেশন মতো করতে চান তাহলে এখানে কি হবে, শুধু একটা ইজেন্ট দ্য বয় ভেরি ট্যালেন্টফুল। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেগুলো এসএসসি এইচএসসি আছে সেটার জন্য। আর যদি নর্মাল করতে চাই তাহলে আমাদের নট বসানোর দরকার নাই, ইজ দ্য বয় ভেরি ট্যালেন্টফুল, বালকটা কি খুবই মেধাবী। তাহলে যদি আমি এখন এটাকে নেগেটিভ করতে চাই তাহলে দেখেন জাস্ট আমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হলে এই সাহায্যকারী ভার্বের পর একটা নট বসিয়ে দিতে হবে। তাহলে দ্য বয় ইজ ভেরি ট্যালেন্টফুল, তাহলে এখানে বলবেন দ্য বয় ইজ নট ভেরি ট্যালেন্টফুল। তাহলে কি হলো, এটা হয়ে গেল আপনার নেগেটিভ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সাহায্যকারী ভার্ব যদি থাকে সেটাকে আমরা যদি সবার আগে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি সেটা হবে ইন্টারোগেটিভ। আর যখন আমি সাহায্যকারী ভার্বের পর এরকমভাবে সাহায্যকারী ভার্বের পর একটা নট বসিয়ে দিব সেটা হয়ে যাবে নেগেটিভ। আর ট্রান্সফরমেশনের জন্য ট্রান্সফরমেশনের নেগেটিভ সেটাও ভিন্ন ধরনের, এটা এসএসসি এইচএসসি পরীক্ষায় আসে, যার অর্থ পরিবর্তন করা লাগে না। বাট আমি হ্যাপি না, এই ক্ষেত্রে আই এম হ্যাপি, আই এম নট হ্যাপি এভাবে বললে হবে। এখন আপনারা আমাকে আপনাদের জন্য আমি একটা প্রশ্ন রাখবো, সেটা আপনারা সবাই আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী, আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী। এইটাকে আপনাদের অ্যামিজার ব্যবহার করে আমি সাথে কি বসে অ্যামিজার সেটা নিয়ে আমি আপনাদেরকে টোটাল আলোচনা করব। সেটা আয়ের সাথে এম, হির সাথে ইজ, দের সাথে আর, ইউ এর সাথে আর। এটা আমি ভিডিওর লাস্টে আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। আগেই দেখানোর উচিত ছিল যে অ্যামিজার কোনটা কার সাথে হয়। প্লুরালের ক্ষেত্রে আর হয়, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হয়, ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসন যদি আমি থাকি তাহলে কেবল আই এম হয়, হির সাথে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাথে ইজ হয়, বাকি প্লুরালের সাথে আর হয়। তো আমি এটা নিচে দেখিয়ে দিব আপনাকে। এটা আপনাদের করতে হবে, আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী, এখানে কোনো কাজ নাই, তাই আপনাকে নিতে হবে অ্যামিজার অ্যাজ এ ভার্ব হিসাবে। এই জন্য হবে আমি একজন
আই ড্যাশ এ, নতুন ইংরেজি শিক্ষার্থী, নতুন মানে কি নিউ, ইংরেজি মানে ইংলিশ, শিক্ষার্থী মানে লার্নার্স, তাহলে ইংলিশ লার্নার্স। তো আমি আপনাদের আশা করব আপনারা নর্মাল এটাকে টোটাল ইংরেজি করবেন, টোটাল এটাকে ইংরেজি করে দেখাবেন, এরপর এটাকে আপনারা ইন্টারোগেটিভ করবেন। প্রথম প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন, প্রশ্নবোধক এবং নেগেটিভ বাক্য, নাবোধক বাক্য তৈরি করবেন। সাহায্যকারী পর নট দিয়ে, আগেরগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার হিয়ার, এখানে আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করতেছি। প্রশ্নবোধক এবং নেগেটিভ বাক্য সহ উত্তর দিবেন, আগে নর্মালি ট্রান্সলেশন করবেন, এরপর এখন দেখেন এইটা একটা কমন ঘটনা, এইটা ইট একসাথে বলে ফেলবেন ইট ইজ, তাহলে এইটা যেহেতু কাজ নাই অ্যামিজার, এটা মনে রাখবেন, কাজ নাই অ্যামিজার, এই কথাগুলো মনে রাখবেন। ভার্ব নাই মানে অ্যামিজার, ভার্ব নাই মানে অ্যামিজার। যেমন আমি একজন ইংরেজি শিক্ষক, এখানে দেখেন আমি কাজ কোনটা নাই, আমি এটা কাজ না, একজন এটা কাজ না, ইংরেজি এটা কাজ না, শিক্ষক এটা কাজ না, সুতরাং কাজ নাই অ্যামিজার, এইভাবে বুঝে নেবেন। তাহলে দেখেন এটা একটা কমন ঘটনা, যেহেতু সাবজেক্ট কি পাইছেন এইটা, তাহলে আপনাকে এক সুরে বলে ফেলতে হবে ইট ইজ। কি বলবেন? ইট ইজ। এখন একটা এ কমন ঘটনা, ইভেন্ট, ইট ইজ এ কমন ইভেন্ট। এখন আপনাকে যদি এটাকে বলে প্রশ্নবোধক করো, তাহলে আপনি লিখবেন ইজ ইট, শুধু সাহায্যকারীটার সামনে নিয়ে যাব, ইজ ইট এ কমন ইভেন্ট, এখন লিখে প্রশ্নবোধক। এখন আমাকে বললো এটাকে নেগেটিভ করো, তাহলে উপরে সব কিছু কিন্তু আমি এইটার উপর ভিত্তি করে লিখতেছি। দেখেন ইজটাকে আমি কোথায় আনছি, শুধু সামনে নিয়ে আসছি, এই জায়গায় লক্ষ্য করেন। এখন আমি যদি নট বসাই, শুধু এই জায়গায় নট বসিয়ে দিব, তাহলে যা আছে তাই লিখবো আমি। এখানে কি আছে, ইট ইজ নট বসিয়ে দেন। তাহলে আমরা কি বুঝলাম, যদি সাহায্যকারী ভার্ব থাকে সেইটাকে নেগেটিভ করতে হলে শুধু নটটা কোথায় বসাবেন, সাহায্যকারী ভার্বের পর। তাহলে কি হবে, ইট ইজ নট এ কমন ইভেন্ট, ইট ইজ নট এ কমন ইভেন্ট, দ্যাট ইজ নেগেটিভ। আপনারা প্রত্যেকটা উত্তর দিবেন। যেমন আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী, আমি কি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী, তখন কি হবে, এম আই, এভাবে করবেন। এরপর আমি একজন ইংরেজি শিক্ষার্থী, না আই এম নট, তাহলে এইভাবে আপনারা করবেন, যেটা আমি এখানে দেখাইছি। এর পরবর্তীতে মেয়েটি খুব সুন্দর, দেখেন এখানে কোনো কাজ নাই, সুতরাং আপনাকে এক টানে বলে ফেলতে হবে দ্য গার্ল ইজ। প্র্যাকটিস করবেন ঠিক এইভাবে, তাহলে আপনাদের ফ্লুয়েন্সি আসবে। দ্য গার্ল ইজ খুবই মানে হচ্ছে ভেরি সুন্দর, মেয়েটি সুন্দর, এক্ষেত্রে বিউটিফুল না বলতে পারবেন, প্রিটি বলতে পারবেন। দ্য গার্ল ইজ ভেরি প্রিটি। এখন আমি যদি বলি এটাকে প্রশ্নবোধক করে দেন, তাহলে মেয়েটি কি সুন্দর, এভাবে যদি প্রশ্ন করেন, মেয়েটি কি সুন্দর, মেয়েটি কি খুব সুন্দর, এইভাবে যদি প্রশ্ন করেন, তাহলে কি করবেন, শুধু ইজটাকে সামনে দিয়ে দিবেন, এরপর জাস্ট তা লেখেন ইজ দ্য গার্ল, উপরের ডাল অনুযায়ী দেখেন, উপরের ডালকে লক্ষ্য করবেন, কম্পেয়ার করুন, ইজ দ্য গার্ল, এরপর জাস্ট লেখেন ভেরি কিউট প্রিটি, ইজ দ্য গার্ল ভেরি কিউট। এখন আমি এটাকে নেগেটিভ করব, তাহলে কীভাবে করব, সেই উপরেরটা এই যে দেখছেন এইটার থেকে সব কিছু তৈরি হবে। দ্য গার্ল ইজ, আমি সাহায্যকারীটার পর একটা নট বসিয়ে দিব, তাহলে আমি কীভাবে লিখব, দ্য গার্ল ইজ নট ভেরি প্রিটি। তাহলে এটা কি হলো, এটাকে আমি নেগেটিভ। আর আপনার প্রশ্নবোধক দেখলে তো প্রশ্নবোধক বুঝতেই পারবেন। এখন তুমি বোকা, তুমি বোকা, তুমি খুব বোকা, তাহলে দেখেন কাজ নেই আমি যার, সুতরাং আমি একটা নিয়ে বলবো ইউ আর, তাহলে আমি কি বলবো, ইউ আর খুব মানে হচ্ছে ভেরি ফুল। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে কি বলবো, আর ইউ ভেরি ফুল। এখন আমি এটাকে নেগেটিভ করব, তাহলে কি বলবো, ইউ আর ছিল, এর সাথে একটা নট বসিয়ে দিব, দেখেন ইউ আর নট ভেরি ফুল। এখন দেয়ালের রং লাল, আমি দেখব এইটা আপনারা কিভাবে ইংরেজি করেন, এবং আমি ওয়েটিং ফর ইউর অ্যান্সার, আপনারা উত্তর দিবেন। উত্তরের পাশাপাশি এটাকে কি কি করবেন, ইন্টারোগেটিভ করবেন, দ্যাট মিনস প্রশ্নবোধক বাক্য করবেন, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ বাক্য তৈরি করে উত্তর দিবেন। দেয়ালের রং লাল,
মেবি ইট মে বি সিম্পল, এটা খুবই সহজ। যেমন আমি আমি আপনাকে আরেকটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা খুব সহজ, তাহলে এটা কীভাবে নেগেটিভ করবেন, কীভাবে ইন্টারোগেটিভ করবেন? নেগেটিভ এবং প্রশ্নবোধক সহ উত্তর দিবেন। এই প্রশ্নটা খুবই সহজ, তাহলে এটাকে কিভাবে উত্তর করবেন? আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। এই প্রশ্নটা খুব সহজ, এই কলমটা খুব দামি। এরপর আমি আরেকটা দিব আপনাদেরকে, এটা হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত। এটা হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত। পূর্ব শর্ত হচ্ছে প্রি কন্ডিশন। সুতরাং আপনারা চেষ্টা করবেন, মনে রাখবেন যখন এরকম উন্নয়ন না, এটাকে আলাদা লেখা যাবে না, তখন উন্নয়নের পূর্ব শর্ত। মনে রাখবেন বাংলাতে যখন এইভাবে থাকে তখন ইংরেজি করতে হলে আমাদেরকে উল্টো দিকে করতে হবে। উন্নয়নের পূর্ব শর্ত, তো পূর্ব শর্ত অফ উন্নয়ন। তাহলে এইটার নেগেটিভ ইন্টারোগেটিভ সহ আনসার দিবেন। এখন আমি দেখব, আমরা দেখলাম অ্যামিজার যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে কি কি অর্থ হয়। দেখেন ছেলেটি খুবই মেধাবী, এখানে অ্যামিজারের কোনো অর্থই নাই, বাট কাজ হিসেবে অ্যামিজার আনতে হয়েছে, কারণ মনে রাখবেন ভার্ব ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারি না। তাহলে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হলে ভার্ব লাগে, যখন ভার্ব না থাকে তখন আমরা অ্যামিজার নিয়ে আসি। সেক্ষেত্রে কী কী অর্থে ব্যবহার হতে পারে অ্যামিজার? দেখেন অ্যামিজার অর্থ হয় দিস ইজ এ প্যান, এই হয় একটা প্যান। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, সেই টেবিলের উপর একটা বই আছে, তাহলে আছে অর্থ অ্যামিজার হয়। অর্থ না বললেও চলে, যেমন আই এম স্টুডেন্ট, আমি ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ইংলিশ লার্নার, আমি একজন ইংরেজি শিক্ষার্থী। এই ক্ষেত্রে দেখেন অ্যামিজারের কোনো অর্থ নাই। সুতরাং মনে রাখবেন এই তিনটা অর্থে ব্যবহার হতে পারে। এক কথায় যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কাজ না থাকলে সেই ক্ষেত্রে আমরা কাজ ছাড়া বাক্য তৈরি করতে পারি না। সুতরাং অ্যামিজারটাকে তখন ভার্ব হিসেবে ব্যবহার করি। আর যখন ব্যবহার করবেন তখন সাবজেক্টের সাথে একসাথে ইউজ করবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে অ্যামিজার কোন কোন সাহায্যকারী ভার্বের সাথে অ্যামিজার বসে? এগুলো আয়ের সাথে এম বললেই চলবে। যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ইজ, এবং প্লুরালের জন্য আর ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব, আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দিবেন। এখন দেখব অ্যামিজার সাথে ভার্বের সাথে আইএনজি হয়ে গেলে সেটা আবার অ্যামিজার, এরপর যদি ভার্ব থাকে এবং সেই ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটার অর্থ কী হবে? অ্যামিজার ভার্বের সাথে আইএনজি থাকলে বাংলাতে তেসি তেস এগুলো থাকবে। তেসি তেস, যেমন করতেছি, ধরতেছি, খাইতেছি, বলতেছি, সে করতেছেন, সে যাইতেছেন, সে আসতেছেন। দ্যাট মিনস কাজের শেষে যদি তেসি তেস থাকে তখন আপনাকে অ্যামিজার আইএনজি হবে। আমরা যারা ভাই বাংলা ভাষার লোক আছি তারা কিন্তু আগে বাংলাতে চিন্তা করব। যেমন আমি মোটর সাইকেল চালাইতেছি, তেসি আছে আই অ্যাম, এখন ড্রাইভিং এ মোটর বাইক। আমি একটা প্রাইভেট কার চালাইতেছি, আই এম ড্রাইভিং এ প্রাইভেট কার। তাহলে এই জায়গায় যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কাজের শেষে তেসি তেসো থাকলে আপনাকে নিতে হবে অ্যামিজার, অ্যামিজার আইএনজি। কি নিতে হবে আপনাকে? এম ইজ আর আইএনজি। আইএনজি বলতে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। আইএনজি কখনো অন্য কারোর সাথে ব্যবহার হতে পারে না। যেখানেই আইএনজি দেখবেন, আমার সংক্ষিপ্তভাবে আগে বুঝে নেবেন, সেখানে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, সেটা যেন বলতে না হয়। যেমন আমি দেখেন এখানে আমি লিখব, যেহেতু অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, সুতরাং এখানে সাবজেক্টকে দেখেন, এই যখন ইংরেজি করবেন আমি ইউটিউব থেকে ইংরেজি শিখতেছি, যখন বাংলা চিন্তা করবেন তখন বলবেন আমি শিখতেছি। এই দুইটা জিনিস আগে ইংরেজি করবে, তাহলে আই আর অ্যামিজার, সুতরাং আই অ্যাম, এখন লার্নিং, আমি লার্নিং, আই এম লার্নিং, আমি শিখতেছি। এখন প্রশ্ন করেন তুমি শিখতেছো, কি শিখতেছো? তাহলে সে বলবে, এই প্রশ্নটা আগে আসবে ইংরেজি। তাহলে আমি এখানে কি করব? বসাবো আই এম লার্নিং ইংলিশ। এখন প্রশ্ন হচ্ছে আমি নিয়ে গেছি, আমি লিখছি আই ইংরেজি শিখতেছি, সেটাও লিখছি এম লার্নিং ইংলিশ। এখন বাকি রইল তাহলে কি? ইউটিউব থেকে। মনে রাখবেন যখন একটা
এখানের অংশ কি কি অংশ আছে দেখেন, আলাদা করে অভ্যাস করেন। আমি একটা অংশ, ইউটিউব থেকে একটা অংশ, ইংরেজি একটা অংশ, শিখতেছি একটা অংশ। এখন সবার আগে কি করতে হবে, এই আমিটা নিতে হবে, এরপর এই কাজটা নিতে হবে। দেখেন শিখতেছি মানে কি, আমি যারা আইনজি, তাহলে দেখেন আমি কিভাবে ভাগ করলাম, আমি এখন এইটা প্রথম নিলাম আই, এরপর ভার্বটা নিতে হবে, ভার্ব কি শিখতেছি থাকলে আমি যারা আইনজি, আই এম লার্নিং, তাহলে দেখেন আই এম লার্নিং এই পর্যন্ত হলো। কি শিখতেছেন, ইংরেজি, তাহলে লিখলাম, দেখেন এখানে লিখছি ইংলিশ। এখন কি কোথা থেকে শিখতেছেন, ইউটিউব থেকে। মনে রাখবেন যখন একটা বাক্য এই দিক থেকে থাকবে, আপনি যখন ইংরেজিতে বলবেন তখন এটা এই দিক থেকে অর্থ সহ বলতে হবে। তাহলে থেকে ইংরেজি কি, ফ্রম। তাহলে দেখেন ফ্রম ইউ টিউব। তাহলে এইভাবে ভাগ করা শিখতে হবে একটা বাক্যকে। তাহলে দেখেন এখন আমি কি পাইলাম, যে আমি ইংরেজি শিখতেছি, সেটা আমি আবার আগের মতো করে নিয়ে যাই। আমি ইউটিউব থেকে ইংলিশ শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ ফ্রম ইউটিউব। তাহলে আই এম লার্নিং ইংলিশ ফ্রম ইউটিউব। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমি কি করব, শুধু এই সাহায্যকারী ভার্বটাকে সামনে আনবো। তাহলে সবার আগে লিখবো এই সাহায্যকারী ভার্বটা। দেখেন এই সাহায্যকারী ভার্বটাকে সবার আগে বসাইলাম। তাহলে আগে লিখলাম এম, এরপর যা আছে তাই প্রথম থেকে সবটা, এই প্রথম থেকে সবটা লিখবো আই, এরপর যা আছে লার্নিং যেভাবে আছে সেভাবে লিখবেন, আই এম লার্নিং ইংলিশ ফ্রম ইউটিউব। তাহলে এম আই লার্নিং ইংলিশ ফ্রম ইউটিউব, আমি কি ইংরেজি ইউটিউব থেকে শিখতেছি। তাহলে দেখেন এখন আমি বলবো আমি ইউটিউব থেকে ইংরেজি শিখতেছি না, তাহলে কি করব, জাস্ট এই সাহায্যকারী ভার্বের পর একটা নট বসিয়ে দিব। তাহলে আমি কিভাবে লিখবো, আই এম নট, যা আছে তাই শুধু, আই এম নট লার্নিং ইংলিশ ফ্রম ইউটিউব। ওকে, তাহলে নট কিভাবে, সাহায্যকারীর সাথে নট বসালে সেটা নেগেটিভ হয়ে যায়। ইন্টারোগেটিভ করলে শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা সবার আগে বসিয়ে দিলেই বাক্যের আলটিমেটলি সেটা সাবজেক্টের আগে বসিয়ে দিবেন, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। এরপর যান, লোকটা অনর্গল ইংরেজিতে কথা বলতেছে। তাহলে লোকটা অনর্গল মানে হচ্ছে ফ্লুয়েন্টলি। তাহলে আমাকে প্রথম দেখেন এই যে এইখানে যে বাক্যটা আছে সেটা আমাকে আগে ভাগ করা চিন্তা হবে, যে কোনটার অংশ কোনটার সাথে থাকবে। যেমন লোকটি, এটার ইংরেজি দেখেন হবে দ্য ম্যান। এরপর কি আছে, অনর্গল, এটা একটা অংশ। প্রত্যেকটা অংশ আপনাকে আলাদা করতে হবে। এভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে কোনো রুল লাগবে না, আলটিমেটলি আপনি বুঝতে পারবেন। অনর্গল হচ্ছে ফ্লুয়েন্টলি ইংরেজিতে, ইংরেজি অর্থ হচ্ছে কি, ইংলিশ। এখন যদি শুধু ইংলিশের অর্থ খুঁজেন তাহলে এইটুকু আসবে ইংলিশের অর্থ, কিন্তু তে তো এখানে বাড়তি, তাহলে এখানে বুঝবেন প্রিপোজিশন লাগবে। আর আমাদের আগে বলছি এটা যদি এই দিক থেকে বাংলা শুরু হয়, ইংরেজি যখন করবেন তখন ঠিক এই দিক থেকে ইংরেজি করতে হবে। তাহলে তে থাকলে সামনে ইন বসাতে হবে, আপনি বসিয়ে দেন ইন ইংলিশ। তাহলে দেখেন দ্য ম্যান ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। আচ্ছা, কথা বলা ইংরেজি কি, স্পিক। ইংলিশে কথা বলা স্পিক। এখন যখন কাজের শেষে তেসিতস দেখলেন তখন আপনাকে বুঝতে হবে এই জায়গায় যে এম ইজ আর আইএনজি হবে। তাহলে আপনাকে বুঝতে হবে এম অথবা ইজ অথবা আর, এরপর ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি। এখন এখানে সাবজেক্ট কোনটা, দ্য ম্যান, যেহেতু দ্য ম্যান আছে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব মেস করতে হয়। তাহলে দ্য ম্যান এম, দ্য ম্যান ইজ, দ্য ম্যান আর। সুতরাং আপনি এমনিতেই বুঝতে পারতেছেন দ্য ম্যান এম হয় আয়ের জন্য, সেটা বাদ। দ্য ম্যান আর হয় প্লুরালের জন্য, সেটা বাদ। যেহেতু সিঙ্গুলার, দ্য ম্যান ইজ স্পিকিং। এখন আপনি এখান থেকে দেখে ইংলিশ বলতে পারবেন। প্রথমে কোনটা নেবেন, সাবজেক্ট, তাহলে বলেন দ্য ম্যান। কীভাবে বের করবেন, কাজ কোনটা আগে লক্ষ্য করেন, কথা বলতেছে, কে কথা বলতেছে, লোকটি, তাহলে লিখলেন দ্য ম্যান। এখন কোনটা বসাবেন, এটা হচ্ছে প্রথম, দেখেন এটা হচ্ছে প্রথম, 1 নম্বরে বসাবেন এইটা। এর 2 নম্বরে কি বসাতে হয়, 2 নম্বরে বসাতে হয় ভার্ব। তাহলে ভার্ব কোনটা, স্পিক, কথা বলা, ইজ স্পিকিং। তাহলে আপনাকে 2য় নম্বরে কি আনতে হইতেছে, দ্য ম্যান, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নম্বর আসছে দ্য ম্যান ইজ স্পিকিং। এখন এই দুইটার যেহেতু লোকটা, তাহলে আমি আগে বলছি লোকটা কথা বলতেছে। এখন কিভাবে কথা বলতেছে, ফ্লুয়েন্টলি। যদি এটা কিভাবে কথা বলতেছে, অনর্গল, তাহলে এটা 3 নম্বরে দিলাম। এরপরে কি একটাই বাকি আছে, লোকটা অনর্গল কথা বলতেছে ইংরেজিতে, তাহলে এটা দিলাম 4 নাম্বার। এখন আপনি মনে করতে পারেন যে আমি যদি এই 1 2 যদি ঠিক রাখি,
এরপর আমি উল্টাপাল্টা করলেও তেমন একটা সমস্যা হবে না। যেমন আমি লিখলাম 1 নাম্বার দ্য ম্যান, এরপর লিখলাম ইজ স্পিকিং। এটুকু অর্থ হচ্ছে কি দ্য ম্যান ইজ স্পিকিং, লোকটা কথা বলতেছে। এখন আমি এখানে আপনার 3 নাম্বার কি দিয়েছিলাম ফ্লুয়েন্টলি, আমি এটা ফ্লুয়েন্টলি আগে দিব না, আমি দিব দ্য ম্যান ইজ স্পিকিং ইন ইংলিশ, এরপর দিব ফ্লুয়েন্টলি। তাহলে কি হবে না? অবশ্যই হবে যদি কথার সাথে মিল থাকে। এখন আমি এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারবো দ্য ম্যান ইজ স্পিকিং ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। মনে রাখবেন এই 3টা জিনিস যদি এই সাবজেক্ট এবং ভার্বের অংশটাকে যদি ঠিক রাখেন, এরপরের অংশটুকু এটাও আগে লিখতে পারবেন, অথবা প্রিপোজিশন সহ যে অংশটার সাথে প্রিপোজিশন আছে, যেমন ইংরেজিতে সেটা ইন ইংলিশ সেটা বসাতে পারবেন। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করব? এটার আপনারা ইন্টারোগেটিভ আপনাদের জন্য প্রশ্ন, ইন্টারোগেটিভটা করে রাখবেন। এটার ইন্টারোগেটিভ করবেন এবং নেগেটিভ করবেন। কোন বাক্যটার? ঠিক এই বাক্যটার। এটার আপনারা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে দিবেন আমাকে প্লিজ। ওকে, তাহলে যাই আমরা এখন মেয়েটার উপর, মেয়েটা মঞ্চের উপর নাচতেছে। তাহলে প্রথম আপনাকে ভাগ করতে হবে। দেখেন মেয়েটা একটা অংশ, মঞ্চের, শুধু মঞ্চের হয় না, মঞ্চের উপর প্রিপোজিশন সহ একটা অংশ, এখানে উপরটা হচ্ছে প্রিপোজিশন, এভাবে বুঝতে হবে কিন্তু। তাহলে আপনারা এইভাবে নাচতেছে ও গান গাইতেছে, তাহলে এই 2টা জিনিস একই, নাচতেছে এবং গান গাইতেছে, সেটা দুইটাই ভার। তাহলে আমরা তেসিতেছে থাকলে প্রথম বুঝলাম এখানে নিতে হবে অ্যামিজার, আর আইএনজি বলতে ভার্বের সাথে আইএনজি, এটা বুঝে নেবেন। তাহলে দেখেন আমি প্রত্যেকটা আগে বাংলা করি, ইংলিশ করি। মেয়েটা টা থাকলে দা হয়, তাহলে লিখলাম দ্য গার্ল। এরপর মঞ্চের উপর, উপর ইংরেজি কি অন দা, এইটা থাকলে দেখবেন আপনার আলটিমেটলি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 1 মাস এভাবে প্র্যাকটিস করেন, প্রত্যেকটা বাক্য আপনি বুঝে যাবেন কখন কোনটা হয়। যেখানে সাবজেক্ট বসাবেন সেখানে শুধু সাহায্যকারী ভার্ব বসাতে পারবেন। অন দা, মঞ্চ হচ্ছে স্টেজ, নাচতেছে অ্যামিজার আইএনজি, আইএনজি কি ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। এখন এম নিব না ইজ নিব, এটা দ্য গার্লের সাথে দ্য গার্ল এম হয় না, বাদ দিলাম। দ্য গার্ল ইজ হয়, তাহলে আর এর দরকার নাই। দ্য গার্ল ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। এখন কোনটা আগে লিখবেন? প্রথম সাবজেক্ট, এরপর ভার্বের অংশ। তাহলে সাবজেক্ট লিখলাম কি দ্য গার্ল, দেখেন আমি প্রথম সাবজেক্ট 1 নম্বরে কি লিখবো দ্য গার্ল। এরপরে দ্বিতীয় অংশে যাব, নাচতেছে ও গান গাইতেছে, ভার্বের অংশটা অ্যামিজার আইএনজি যেহেতু ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। কোথায় নাচতেছে? অন দ্য স্টেজ। এখন এই যে প্রিপোজিশনের অংশটুকু আলাদা দেখতেছেন, আমি এই অন দ্য স্টেজ এইটা আমি ইচ্ছা করলে সবার আগে বলতে পারবো। দেখেন আমি যদি এটা এখানে বসাই, নো প্রবলেম। অন দ্য স্টেজ বসিয়ে একটা কমা দিব, দ্য গার্ল ড্যান্সিং। যদি সাবজেক্টের আগে কোনো কিছু বসান তখন কমা হবে, আর কমার পরে এটা ছোটো হাতের হয়ে যাবে। দ্য গার্ল অন দ্য স্টেজ, দ্য গার্ল ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। তাহলে আপনি যেই জিনিসটা মনে রাখতে হবে যে আমি কোন বাক্যটা আগে বসাবো পরে বসাবো, সেটা হচ্ছে ভাই যেখানে সাবজেক্ট বসাবেন সেখানে আপনাকে কি বসাতে হবে? ভার্বের অংশটুকু। দ্যাট মিনস সাবজেক্ট এবং ভার্বের অংশটুকু একসাথে করেন। এরপর প্রিপোজিশনের অংশগুলো আপনি আগে পরে করলে সমস্যা নাই। আপনি এভাবে করছেন, এখন আমি না এটা এভাবে করবো না, সাবজেক্ট আগে দিয়ে লিখবো, তাহলে দেখেন আমি আগের মতো করে ফেললে আলটিমেটলি সেটা হয়ে যাবে। দ্য গার্ল ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং অন দ্য স্টেজ। এখন এটা ইন্টারোগেটিভ হবে কি? ইজটাকে শুধু সামনে নেবেন, দেখেন ইজ, এরপর যা আছে তাই, দ্য গার্ল ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং অন দ্য স্টেজ, প্রশ্নবোধক। যদি এটাকে নেগেটিভ করতে চান তাহলে কি করবেন? সুতরাং নেগেটিভ করলে শুধু এই সাহায্যকারী ভার্বের পরে এইটা আপনাদের জন্য অ্যান্সার দিবেন। আপনারা কিভাবে নেগেটিভ করবেন, সেম এই বাক্যটাকে শুধু নেগেটিভ করে আমাকে উত্তর দিবেন। দ্য গার্ল ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং অন দ্য স্টেজ, এইটাকে কিভাবে নেগেটিভ করবেন। এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করেন তাহলে এটাকে ইজের সাথে নট যোগ করে দেবেন। ইজেন্ট দ্য গার্ল ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং অন দ্য স্টেজ। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি। তাহলে আমি প্রথম বাক্যটা দেখব। প্রথম এটাকে করলাম আপনাদের
কমেন্টের জন্য এটা একটা অংশ, এরপর অপেক্ষা করতেছি একটা অংশ, তাহলে এই তিনটা অংশ পেলাম। তাহলে আমি মানে কি, আমি হচ্ছে আই, আপনাদের কমেন্টের জন্য এটা হচ্ছে ফর ইউর কমেন্টস। তাহলে দেখেন এটা কীভাবে বললাম, আপনাদের কমেন্টের জন্য, আমি উল্টা দিক থেকে লিখছি জন্যে আপনাদের কমেন্ট, তাহলে ফর ইউর কমেন্টস। এখন অপেক্ষা করতেছি, যখন কাজের শেষে এরকম তেসিতাসও দেখবেন তখন আপনি বুঝতে পারবেন সেখানে এম ইজ আর আইএনজি হবে। এম ইজ আর আইএনজি বলতে ভার্বের সাথে আইএনজি। এখন ভার্ব এখানে কি অপেক্ষা করা, সুতরাং আমি সরাসরি লিখলাম ওয়েটিং। তো আমি এখান থেকে আয়ের সাথে আমি জানি এম হয়, সুতরাং ইজ আর বাদ দিয়ে দিলাম, রইল কি আই এম ওয়েটিং। এখন মনে রাখবেন সবসময় সাবজেক্টের পর সাবজেক্ট যেখানে বসবে সেখানে ভার্বের অংশটুকু বসাতে হবে। তাহলে আমি প্রথম সাবজেক্ট বসেই ভার্বের অংশটুকু বলে ফেলবো আই এম ওয়েটিং। এখন কি হলো, আমি অপেক্ষা করতেছি, কিসের জন্য অপেক্ষা করতেছে, ফর ইউর কমেন্টস। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি নিজে আপনাদের প্রত্যেকটা কমেন্টের জন্য অপেক্ষা করি। হয়তো অনেক সময় অ্যান্সার দিতে পারি না, বাট লাইক দেই, দেখি যেটা উত্তর দেওয়ার সেটা আমি অবশ্যই উত্তর দিব। যদি ভুল করেন তাহলে উত্তর দিব, আর যদি সঠিক হয় তাহলে দেখবেন লাইক দিয়ে আমি চলে যাব। তার মানে এইটা ভাবেন না যে আমি আপনাদের কমেন্ট দেখি না, প্রত্যেকটা বাইরের কমেন্ট আমি লক্ষ্য করি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। এখন এটাকে আমি যদি আমি কি অপেক্ষা করতেছি তাহলে কিভাবে লিখবো, এম আই, যা আছে তাই, শুধু এমটাকে সবার আগে বসিয়ে দিলাম। দেখেন এম আই ওয়েটিং ফর ইউর কমেন্টস। তাহলে দ্যাটস অল। আমি আপনার অফিস থেকে এখন এটাকে নেগেটিভ করব, নেগেটিভ করলে কীভাবে করবো, আই এম নট, আমি অপেক্ষা করতেছি না, তাহলে আই এম নট ওয়েটিং ফর ইউর কমেন্টস। ইটস এক্স্যাক্টলি রং, এটা সম্পূর্ণ ভুল। আমি অবশ্যই আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি। আমি আমার অফিস থেকে 2 দিনের জন্য ছুটি নিতেছি। তো আপনাদের এখানে বুঝতে হবে ভাগ কোনটা। আমি ভাগ করে দিলাম, আমি একটা ভাগ এভাবে বুঝিয়ে করবেন, আমার অফিস থেকে একটা ভাগ, 2 দিনের জন্য একটা ভাগ, ছুটি নিতেছি, ছুটি একটা ভাগ, নিতেছি একটা ভাগ। দেখেন আমি এটাকে প্রত্যেকটা বসে দিলাম, ইজ টেকিং, ছুটি মানে কি, ছুটি হচ্ছে লিভ, 2 দিনের জন্য, সেটা হচ্ছে ফর 2 days। আমার অফিস থেকে, আগে থেকে বলতে হবে ফ্রম আওয়ার, ফ্রম আওয়ার নাম, আওয়ার অফিস অথবা মাই অফিস। আমি মানে হচ্ছে আই। সুতরাং এই বাক্যটাকে আপনাদের এইভাবে ভাগ করে দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে ভাগ করে নেবেন প্রথম, এবং এটাকে বসানোর সময় প্রথম সাবজেক্ট বসাবেন, এরপরেই ঠিক ভার্ব বসাবেন। তাহলে দেখেন এটাকে কিভাবে সাজাবেন। আপনাদের অ্যান্সারের জন্য আই এম ওয়েটিং, অলওয়েজ ওয়েট ফর ইউর কমেন্টস। আপনারা অবশ্যই এটাকে সুন্দর করে সাজাবেন। প্রথম আমি নেবেন, আমির পরে সাবজেক্টের পরে কী নিতে হয়, ভার্বের অংশটুকু, সুতরাং এরপর এটা নেবেন, এরপর কী নেবেন, আমি নিতেছি, কি নিতেছ, এরপর অবশ্যই আসবে ছুটি, এরপর কয় দিনের জন্য নিতেছ, 2 দিনের জন্য, এরপর কোথা থেকে নিতেছ, আমার অফিস থেকে। এইভাবে ভেঙে ভেঙে যখন প্রশ্ন করবেন তখন আলটিমেটলি, তবে আগে একটা বাক্যকে বিভাজন করতে হবে যাতে করে আপনার দ্বারা সহজ করে যত লম্বা বাক্য হোক সেটাকে ভাগ করে নেবেন। এখন অ্যান্সার দিবেন, এবং আনসারের সাথে সাথে আপনারা নেগেটিভ, আমি ছুটি নিতেছি না, আমি কি ছুটি নিতেছি, তাহলে ইন্টারোগেটিভও করবেন। এই 3টা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই দিবেন। আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো অ্যামিজারের সাথে, ভার্বের সাথে আইএনজি না হয়ে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেটা পিপি, দ্যাট মিনস ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্বের ফার্স্ট পার্টিসিপল যদি হয়, ভার্বের 3 নম্বর রূপটা যদি হয় গো, ওয়েন্ট, গন, সেইগুলো যদি হয় তাহলে আপনারা কিভাবে ইউজ করবেন, এবং অ্যামিজারের সাথে বিং, অ্যাডজেক্টিভ, অথবা এম বিং, ইজ বিং, আর বিং, পিপি কেন হয়, অথবা এম টু ইজ টু আর টু কেন হয়, এম টু বি ইজ টু বি আর টু বি কেন হয়, আগামী ভিডিওতে আপনাদেরকে আমি এই ভিডিওটা লেসনটা দিব। সো গাইজ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যাতে করে আই ক্যান বি ইন্সপায়ার্ড, আমি উৎসাহিত হতে পারি, সবাই আমার সাথে এঙ্গেজমেন্ট থাকবেন। আর এঙ্গেজমেন্ট থাকলে ইউটিউবে এইটা সবচেয়ে ভালো জিনিস, যদি আপনারা এঙ্গেজমেন্ট থাকে তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে আপগ্রেড করে, আর আপনারা জানেন
আই এম ওয়াদুদ অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর দ্য স্টুডেন্ট। তাহলে আমরা দেখব আজকে আমরা যে দুইটা জিনিস আমি রিক্যাপ করে দিচ্ছি আপনাদেরকে এক নজরে বোঝানোর জন্য, যে অ্যামিজার আমরা কেন ব্যবহার করি। এক কথায় যেটা মনে রাখবেন, বাক্যে কাজ নাই, দ্যাট মিনস অ্যামিজার নিতে হবে। কেন? কারণ কাজ না থাকলে আমরা অ্যামিজারটাকে ভার্ব হিসাবে ইউজ করব। তাহলে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে অবশ্যই ভার্ব লাগে। যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে অ্যামিজার অর্থ কী কী হয়? অ্যামিজার অর্থ হতে পারে সেটা দিস ইজ এ প্যান, এই হয় একটা প্যান, দেয়ার ইজ এ খ্যাট, একটা খ্যাট আছে ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। অথবা কোনো অর্থ না বললেও চলে, অ্যামিজার অর্থ না বললেও চলে যদি অ্যামিজার ভার্ব। আই এম রহিম, আমি রহিম। আই এম স্টুডেন্ট, আমি ছাত্র। আই এম টিচার, আমি শিক্ষক। আই এম ইংলিশ লার্নার, আমি ইংরেজি শিক্ষার্থী। তাহলে অ্যামিজার কাজ না থাকলে অ্যামিজার কেন হয় এটা বুঝলেন। এখন অ্যামিজারের সাথে যখন আইএনজি ইউজ করবেন তখন কেন অ্যামিজার আইএনজি? বাংলা কাজের শেষে যদি তেসিতাসু থাকে তাহলে আপনাকে অ্যামিজারের পর আইএনজি ইউজ করতে হবে। বাংলা কাজের শেষে যদি তেসিতাসু থাকে তাহলে অ্যামিজারের সাথে আইএনজি, আয়ের সাথে এম হয়, হির সাথে ইজ হয়, অথবা থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ হয়, আর হয় সমস্ত প্লুরালের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। ওকে গাইস, দিস উইল ডু ফর দ্য ডে অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও অন অ্যামিজার ফার্স্ট পার্টিসিপল কেন হয়, অ্যামিজার বিং কেন হয়, এম বিং ইজ বিং আর বিং কেন হয়, এম বিং ইজ বিং আর বিং অ্যাডজেক্টিভ কেন হয়, এম বিং ইজ বিং আর বিং ফার্স্ট পার্টিসিপল কেন হয়, এবং এম টু ইজ টু আর টু কেন হয়, এম টু ইজ টু বি আর টু বি। এই পাঁচটা ব্যবহার যদি আপনি জানতে পারেন তাহলে অ্যামিজার নিয়ে ইউ উইল নট হ্যাভ টু থিঙ্ক ফর এ সিঙ্গেল মোমেন্ট। আপনার যদি এই পাঁচটা ব্যবহার থাকে তাহলে অ্যামিজার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং আপনারা অবশ্যই ভালো ভালো করে উত্তর করতে পারবেন। এর পরবর্তীতে আসবো ওয়াজ নিয়ে, এর পরবর্তীতে আসবো হ্যাভ নিয়ে, এরপরে আসবো হ্যাড নিয়ে। এইভাবে প্রত্যেকটা অক্সিলারি ভার্ব যদি আপনারা রেগুলারলি পেতে চান তাহলে আমি ওয়াদুদ আপনাদেরকে কথা দিচ্ছি 100% শিওর করে দিব আপনারা কীভাবে ইংরেজিতে অনর্গল কথা বলবেন। আর আমার জন্য দোয়া করবেন, অ্যাজ ইফ আই ক্যান ডু মাই বেস্ট ফর দ্য লার্নার্স, ইংলিশ লার্নার্স অফ আওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলা ভাষার যারা লোক আছেন তাদের জন্য সর্বোচ্চ ভালো করতে পারি। দোয়া করবেন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটা। এরকম প্রত্যেকটা ভিডিও দিলে কি আপনাদের ভালো হবে নাকি আপনারা আমার কাছ থেকে শিখতে পারতেছেন না, টোটাল এই টু জেড আমাকে জানাবেন। আজকে পার্ট 1 এটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।